বাংলাদেশ এক গভীর সংকটময় কাল অতিক্রম করছে। সম্প্রতি শেখ হাসিনার পলায়ন এবং ছাত্র জনতার বিজয়, এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমেই নতুন করে বাংলাদেশ মনে হচ্ছে স্বাধীন হয়েছে। এদিকে ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করছে। বাংলাদেশের বর্তমান সময় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই জানতে চাই অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, যে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করছেন? বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। বাংলাদেশ একটি নিকৃষ্টতম ভয়াবহ একটা ফ্যাসিবাদী সরকারের জাতাকলে পিষ্ট ছিল। হিমালয় পর্বতের মতো একটা ভারী বস্তু এই দেশের জনগণের বুকের উপর চেপে বসেছিল, সেটা হচ্ছে এই শেখ হাসিনার সরকারের, ফ্যাসিস্ট সরকারের। এখন বিগত সরকার, শেখ হাসিনার সরকার দীর্ঘ প্রায় 15-16 বছর যাবৎ এই দেশের জনগণের সম্পদ, টাকা পয়সা সবকিছু লুণ্ঠন করেছে এবং তার গোষ্ঠী প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংকের বড় বড় যে সমস্ত ব্যাংক ডাকাত, তাদের দলের আশেপাশে বড় ব্যাংক ডাকাত এদের নিয়ে এই ব্যাংক ট্যাঙ্কগুলো লুটপাট করে মানে খালি করে ফেলেছে। অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থা, সিভিল প্রশাসন, বিচার ব্যবস্থা সবকিছুকেই দলীয়করণ করে, কুক্ষিগত করে মানে তার ফ্যাসিবাদী রাষ্ট্র পরিচালনা করেছে। এই গত 15-16 বছর 2008 থেকে এই 24 সালের পর্যন্ত কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। 2008-এর নির্বাচনে জনগণ ভোট দিলেও সেই ভোটটাকে প্রতিফলন হয়নি, মাত্র 30টা সিট দিয়ে সবই তারা করলো। যা সংবিধানকে কাটিয়ে ছুড়ে বারবার অ্যামেন্ডমেন্ট করে সংবিধানকে এখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে তুলছে। বাংলাদেশের আজকে যেমন বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল একটা সার্কুলার দিয়েছে, কেউ ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলতে পারবে না। আমার টাকা আমি ব্যাংকে আমানত রাখবো, আমার টাকা যখনই আমার প্রয়োজন তখন আমি তুলবো। 1 লাখ টাকা আমি তুলতে পারি, আমি 20 লাখ টাকাও তুলতে পারি, এটা তো আমার স্বাধীনতা। কিন্তু এই ব্যাংকগুলো শূন্য, এখানে কোনো টাকা নাই। এই জায়গায় ফরেন কারেন্সি শূন্য, যে বিদেশ থেকে আমদানি করতে পারছে না। দেশের অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মাঝে মাঝে পড়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। এখানে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মানুষ কথা বলতে পারে নাই। মানুষের ভিতরে পুঞ্জীভূত ভয়ঙ্কর মানে ক্ষোভ দিন দিন জমা হতে হতে সর্বশেষ এই ছাত্র জনতা, মেনলি ছাত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া যে মানে তরুণ ছেলেমেয়েরা, এই ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শুরু করলো প্রথমে শান্তিপূর্ণভাবে, কিন্তু তাদেরকেও মানে নানানভাবে উস্কে দিতে হলো। এরা রাজাকারের নাতিপুতি, এরা মানে ওবায়দুল কাদের বলে যে ছাত্রলীগ এটা টাইট করে দেবে, ছাত্রলীগে বলা হয়েছে এরাই নামবে, নগ্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা এদের ঝাঁপিয়ে পড়ে কয়েকদিনের মধ্যে যে অমূল্য তাজা প্রাণগুলো, যে বিপুল সম্ভাবনার যে জীবনগুলো তারা ধরে পড়লো, প্রায় 300-400 বেশি। মানে প্রকৃত হিসাব তো এখানে নাই, 700-1000 এক একজন বলছে। এই যে মানুষগুলো, এই ছাত্রগুলোকে, ছাত্র জনতাকে হত্যা করা হলো। এবং তখনই বাংলাদেশে নেমে আসলো তাদের পক্ষে শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমের পাতাটাগুলো বাদ দিয়ে আত্মীয় স্বজন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সমস্ত স্তরের মানুষ তারা রাজপথে নেমে আসলো। এবং এই আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল, এখানে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটেছে, যেটা বাংলাদেশের ইতিহাস কেন পাকিস্তানের ইতিহাসে ঘটে নাই। 69-এর গণ অভ্যুত্থানের সাথে আমরা জড়িত ছিলাম, ছাত্র মানে ঐক্যের সাথে আমরা ছিলাম।
আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই গণ অভ্যুত্থান এরকম হয় নাই, 90-এর গণ অভ্যুত্থানে এরকম হয় নাই। 71-এর স্বাধীনতা যুদ্ধে পলাতক শক্তিরা পালায় চলে গেছে দেশের বাইরে, এখানে যুদ্ধ করেছে, বিপুল বিক্রমে যুদ্ধ করেছে, জিয়াউর রহমানের নেতৃত্বে এরা এখানে যুদ্ধ হয়েছে। কিন্তু একটা অভ্যুত্থানে এই যে একটা বিপ্লবী অভ্যুত্থান ঘটে গেছে এই দেশে, এই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের মাঝ দিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে চলে গেছে, পদত্যাগ করে পালিয়ে চলে গেছে, তার মন্ত্রীরা পালিয়ে চলে গেছে। জনতার পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের কিছু কিছু বহিঃপ্রকাশ ঘটেছে। একটা এটা হচ্ছে যে রেভলিউশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দি মাসেস, এটা লেনিন বলেছিল, রেভলিউশন ইজ দি ফেস্টিভ্যাল অফ দি মাসেস। অর্থাৎ রেভলিউশন যেমন রুট বিপ্লবের পরে সেই মানে শ্রমিকেরা, বিপ্লবীরা, তারা ওই পার্লামেন্ট ভবনে গিয়ে পার্লামেন্ট তারা নাচানাচি করছে, তারা ধ্বংস করছে, কারণ তারা জানে যে লেনিন বলছিল এই পার্লামেন্ট হলো শুয়ারের খড়, এটা বলেছিল আগে। ওই পার্লামেন্ট, যে পার্লামেন্ট জারের পার্লামেন্ট ছিল, যে এখানে পার্লামেন্ট। এখন আমাদের দেশের সামনে চ্যালেঞ্জ গুলো কি? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের দেশের সামনে যে চ্যালেঞ্জ গুলো এখন উপস্থিত, তার মধ্যে দেশটা সম্পূর্ণ ডিজঅর্ডার হয়ে গেছে। কান্ট্রি হ্যাজ বিকাম টোটালি ডিজঅর্ডার, একটা ধ্বংসস্তূপে মানে রেখে গেছে। এই জায়গা কোনো আইন শৃঙ্খলা নাই। এখন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কুকিরতারা এমনি ভয় পালাইছে, পাপ পাপ বাপেরও ছাড়ে না, এসব এসব মানে পালিয়ে বেড়াচ্ছে। এখানে মানে প্রশাসন কাজ করতে পারছে না, বিচার বিভাগ ঠিক মতো মানে চলছে না, কারণ চলছে না মানে আমরা দেখছি রাস্তায় এখন ছাত্রছাত্রীরা রাস্তায় তারা ট্রাফিকের কাজ করছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির পক্ষে কাজ করছে, বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের লোকজন তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে। এখন কথা হলো যে এইটা তাহলে আজকে কান্ট্রি দেশের সামনে জাতীয় ক্ষেত্রে সব ইয়েটি যে এই যে ডিজঅর্ডার হয়ে পড়ছে যে দেশটা, somebody must bring the country in order, and who will bring the country in order? That is the present interim government. Government is the body, they will have to bring the country in order. সেটা ওনারা নিশ্চয়ই সেটা করবেন। কারণ এখানে আমরা মানে এখানে আমার দুটো কথা বলে রাখি, এই যে অমূল্য জীবন ঝরে গেল ছাত্রদের, এদের জন্য যেমন আমি গভীর অন্তঃস্থল থেকে যে বেদনা অনুভব করছি, যে হচ্ছে এই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং এদের রক্ত যাতে বৃথা না যায়, এদের স্বপ্ন যেন ভুলে না যায়, এদের স্বপ্ন যাতে পূরণ হয়। তারা যে রাষ্ট্র মানে সংস্কারের অর্থাৎ যে রূপান্তরের, সমাজ এবং রাষ্ট্র এবং গণতন্ত্রের যে রূপান্তরের স্বপ্ন দেখেছে, যা নিয়ে তার যুদ্ধ করেছে, এইটা আমাদের মানে ধৈর্যের সাথে এই কাজগুলো করতে হবে। আর দুই নম্বর হচ্ছে এরই সাথে সাথে আজকে নতুন যে সরকার আসছেন, এখানে মানে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত বাঙালির গর্ভের ইতিহাস, এই যে ইতিহাস বাঙালি জাতির যে গর্ব, যে মানে এটা সরকার গঠন হলো, উনি প্রধান হলেন, আপনার দল কিভাবে দেখছে? আপনার মূল্যায়নটা কি? আমার দল তো, আমরা প্রফেসর ইউনূসের মতো লোক, সে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে, তার প্রতি আমার দল আমরা অকুণ্ঠভাবে অভিনন্দন জানাই, সমর্থন জানাই। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই যে বিদগ্ধ বুদ্ধিজীবীরা, যে সমস্ত অর্থনীতিবিদ, আইনবিদ, সাংবাদিক এবং বেসামরিক মানে প্রাক্তন কর্মকর্তা, এরা যারা এখানে আসছেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা পারবে নিরপেক্ষভাবে, নিষ্ঠার সাথে, সততার সাথে তাদের দায়িত্ব পালন করতে। কারণ জাতি গঠনই হচ্ছে আজকে সবচেয়ে বড়, জাতি মুক্তি পেয়েছে এবং সেই মুক্ত জাতিকে আবার নতুন করে গড়ে তুলতে হবে, এরা পারবে। অতএব আমাদের এই কাজগুলো। তারপরে কাজ হলো যে এদের যে কমিটমেন্ট আছে, যে দ্রুততম সময়ের মধ্যে দেশটাকে একটা অর্ডারে ফিরিয়ে এনে এবং শান্তিপূর্ণভাবে একটা জাতীয় নির্বাচন করা, এবং সেই জাতীয় নির্বাচন করে জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা দেশ শাসন করবে, এটা তো মানে ইন কোর্স অফ টাইম এগুলো আস্তে আস্তে হতে পারে। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে ছাত্র সমন্বয়ক ওরা বলছে যে আমরা আওয়ামী লীগও চাই না, আমরা বিএনপি চাই, আমরা দেশটাকে সংস্কার করতে চাই, এই প্রসঙ্গে আপনি কি বলবেন?
আমাদের একই তো কথা, আমরা বিএনপি যারা করি আমরা কি বলেছি যে একটা সুষ্ঠু নির্বাচন দেন, জনগণ যাতে ভোট দিতে পারে, একটা লেভেল প্লেইং ফিল্ড করেন। আজকে যে ব্যবস্থা ছিল এটা তো আমরা বারবার বলে এসেছি, এটা পরিবর্তন করে একটা নিরপেক্ষ সরকার অধীন নির্বাচন দেন। তখন যদি জনগণ ভোট যদি ওই আওয়ামী লীগের দেয়, আওয়ামী লীগ দেশ চালাবে, আমাদের দিলে আমরা চালাবো, ওই যে মানে তৃতীয় পক্ষকে দিলে তারা চালাবে। আজকে আমরা এই কথাই বলি, আমরা ছাত্ররা আমাদের এই কথাই তো বলছি, ছাত্ররা বলছে আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, আমরা দেশটা বুঝি। তা আমরা যারা রাজনীতি করি আমরা তো দেশের জন্যই রাজনীতি করি, জনগণের জন্যই রাজনীতি, ওদের থেকে আমাদের কত তো পার্থক্য না। আমরা চাচ্ছি একটা মানে দেশটাকে রক্ষা করতে, যেটা আমাদের ম্যাডাম, আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, 2008-এ উনি বলেছেন, তখন তো বলছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এবারেরও বক্তব্য এবারও তাই বলছে। ভালো কথা, তো অতএব আজকে আমাদের দেশ ভালোবাসা দিয়ে হ্যাঁ, মানুষের মন ভালোবাসা দিয়ে মানুষের মন, আমরা আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, করবো না। একটা যে ঘটনাগুলো ঘটে গেছে এটা তাৎক্ষণিক আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, আমি যতটুকু ইতিহাস পড়েছি দেখেছি এবং রাজনীতিবিদদের কাছে যাওয়ার অনেক সুযোগ হয়েছে দাদা, আপনি তো জানেন এই যে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ভিতরে আসলে পার্থক্যগুলো কি আপনি দেখেন? এই পার্থক্য নির্ণয়ের মালিক হল দেশের জনগণ। মানে আমার ব্যক্তিগত তো একটা পছন্দ বন্ধ আছেই। আজকে যদি এখন না, এই 2008-এ যদি, যেমন উনি পালিয়ে গেছেন, আমি বলি উনি পালিয়ে গেছেন, বেগম জিয়া পালায়নি, কিন্তু বেগম জিয়া সবসময় বলেছে আমি দেশে থাকতে চাই, দেশে মরতে চাই। বেগম জিয়াকে 1/11-এর সময় শেখ হাসিনা চলে গেল, মানে ওদের সাথে আপোষ করে, বেগম খালেদা জিয়া বললো যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা, আমি যাবো না, আমি যদি মারা যাই আমি এখানে দেশে মরবো, আমি যাবো না। উনি যান নাই। তাহলে এখানে তারা এর মধ্যে পার্থক্য, বেগম জিয়ার আর হাসিনার মধ্যে পার্থক্য। বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিল এই দেশে, তার প্রধানমন্ত্রীত্বের আমলে এই দেশে এইভাবে দুর্নীতি, এইভাবে লুটপাট, এইভাবে টাকা পাচার করা, এইভাবে মানে ব্যাংক বিমাগুলোকে ধ্বংস করে দেওয়া, এটা কখনো সেটা ছিল না, কখনো এটা হয় নাই। এবং বেগম জিয়ার কাছে যে বেগম জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই এ পর্যন্ত, যে দুর্নীতির কথায় যে এত কিছু মানে ই করলো বেগম জিয়া, কি বলবো, আবার তারেক জিয়া কেউ কোনো প্রমাণ করতে পারে, যে মামলাটা করেছে দুর্নীতির কথা বলে আটকে রাখলো, সেটা বেগম জিয়ার ব্যক্তিগত দুর্নীতির কথা বলছে, উনি সহযোগিতা করেছে 2 কোটি টাকা। দেশের মানুষ এটা বিশ্বাস করে না, মানে এটা সেরকম কোনো এভিডেন্সও নাই, এইভাবে তাকে হয়রানি করা হয়েছে। এখন কথা হলো যে মানে বেগম জিয়া কিন্তু শেখ হাসিনাকে এভাবে হয়রানি করে নাই, হ্যাঁ, কিন্তু সে তাকে হয়রানি করেছে। এটা পার্থক্য অনেক। বেগম জিয়া জাতীয় স্বার্থের পক্ষে, বেগম জিয়া দেশের মানে দেশের পক্ষে, জনগণের পক্ষে, দেশের অর্থনীতির পক্ষে ছিল। আর শেখ হাসিনা ছিল একেবারে সম্পূর্ণ তার উল্টো, জাতীয় স্বার্থ বিরোধী, মানে জাতীয় অর্থনীতিকে ধ্বংস করার মানে যে দায়িত্ব নিয়ে যে মানে লুটপাট করেছে সেই। অতএব শেখ হাসিনা বেগম জিয়ার তুলনা হয় না। যে কোনো একটা, যদি 2008-এ হোক, 14-ই হোক, 18-ই হোক, 24 হোক, একটা সুষ্ঠু নির্বাচন দিলে বেগম জিয়া এই দেশে 3/4 মেজরিটি ভোট মানে সিট পেয়ে পার্লামেন্ট গঠন করত। শেখ হাসিনা 20-30-টে পেত, এর বেশি কিছু না। শেখ হাসিনা আজকে যে পালায় চলে গেছে, তার দলের যে ভাসিয়ে দিয়ে গেছে, তার দলের লোকজনগুলো তার মন্ত্রীদেরকে তাদের ভাষায় দিয়ে চলে গেল। যেমন শেখ মুজিব ওইভাবে পাকিস্তানে 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে গেল, বলে যে আমি ধরা দিই। সর্বশেষ তাজউদ্দিন সাহেব রাখিছে, তাজউদ্দিন সাহেব বইতে আছে, আমি ধরা দিই, যদি মানে আমি ধরা না দিই তাহলে পাকিস্তানিরা ঢাকা শহর মানে জ্বালিয়ে দেবে। তো ঢাকা শহর জ্বালিয়ে দেওয়ার জন্য উনি ধরা দিয়ে কি বিপ্লবী, উনি যদি বিপ্লবী হয়ে থাকে, ধরা দেওয়া মানে কি, ধরা দেওয়া মানে কি সারেন্ডার করা, ধরা ইংরেজি হলো সারেন্ডার, ধরা দেওয়া। আর সারেন্ডারে বাংলা হলো আত্মসমর্পণ। এই যে আমরা লয়ার, যেখানে আরো 3জন লয়ার আছে, মানে ভলেন্টারি সারেন্ডার বিফোর দি কোর্ট, তার মানে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো কোর্টে। তাই স্বেচ্ছায় উনি ধরা দিয়ে চলে গেলেন, আর বলে গেল তোরা পালা, সব পালায় চলে গেলো এই দেশের বাইরে। তাহলে ওরা তো পলানোই তুই,
এবং তারপরে 72 সাল থেকে আবার লুটপাট শুরু করলো, আবার খুন জখম শুরু করলো। এই শেখ হাসিনা তার আমলে এখানে হাজার হাজার ছেলেকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আয়নাঘর। আয়নাঘর করেছে। এখন তো আয়নাঘর থেকে কিছু বেরোচ্ছে, কিছু নাই। এবং এবং সেখানে এই শেখ হাসিনার আমলে 40-45 লক্ষ মামলা দেশে, এই দেশে গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে। এটা কি বেগম জিয়া করেছে? এই যে আপনারা জাতীয়তাবাদী দল এবং আপনাদের সাথে আরো যারা সমমনার দলগুলো আছে, আপনারা কিন্তু আন্দোলন করে এই 15 বছর 17 বছর আপনারা কিন্তু আসলে সাকসেস হন নাই। তার কারণও আছে। আপনাদের বিরুদ্ধে মামলা, হামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন, বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আপনারা হয়তো ঠিকমতো এলাকাও যেতে পারেননি, অনেক অত্যাচার হয়েছে। এটা আমরা আসলে সবসময় বলতে পারি না, কিন্তু এখন সবাই বলছে, এই কথাটা স্বীকার করছে। সজীব ওয়াজেদ জয় এক ভাষণ দিয়েছেন ভিডিও বার্তার মাধ্যমে। উনি বলছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, শেখ হাসিনা পালায়ন করেনি, তোমরা রুখে দাঁড়াও। এটা কতটুকু সাকসেস হবে? আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, এখন আপনারাও ক্ষমতার বাইরে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ কি? আবার আপনারা যদি ক্ষমতায় আসেন, শক্ত একটা বিরোধী দল লাগবে, তাহলে আপনার রাজনীতির মাঠে ভারসাম্য আসবে। এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলতেন। যখন আমরা যদি ক্ষমতায় আসি, বিরোধী দল লাগবে মানে জনগণ নির্ধারণ করবে কে বিরোধী দল হবে, কে সরকারি দল হবে, কারা হবে, সে জনগণ নির্ধারণ করবে। এগুলো এক। আর ওই যে সজীব ওয়াজেদ জয় এখন যেটা বলছে, এটা ওই যে রাবণের, লঙ্কার রাজা রাবণের পরাজয়ের পরে তার কিছু কিছু অনুসারী তারা ওই ধরনের কথা বলছে। এটা এগুলো আমরা গুরুত্ব দিইনি, এগুলো কথা বলি। সে নিজে রয়েছে পালাইয়ে, আর তার মানে জনগণকে বলছে রুখে দাঁড়াও, রুখে দাঁড়াবে। রুখে দাঁড়ায় জনগণ তো এই দেশকে যারা ভালোবাসে দেশেই থাকবে। সব জনগণ তো আর মানে আওয়ামী লীগ করলে যে সে খারাপ ছিল তা তো আমি বলবো না। আওয়ামী লীগের মধ্যেও তো ভালো লোক ছিল। সবাই তো অস্ত্র হাতে মানে ওই ইয়ে করে বেড়ায়নি, মহড়া দিয়ে বেড়ায়নি। সবাই তো লুটপাট করে নাই। আওয়ামী লীগের যে ভালো লোকজনগুলো ছিল, তারা তারা আগেও ভালো ছিল, এখনো ভালো থাকবে। আমরা সামাজিক শান্তি, এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবারই একটা, দেশটা তো সবাই, এখানে আমাদের কোনো প্রতিহিংসার আমরা ই করি না। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে ছাত্র জনতা, এই যে আইন শৃঙ্খলা নাই বললেই চলে, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং প্রথম দিন থেকেই যখন কারফিউ ভেঙে দেয়, এরপরে এরপর থেকেই তারা থানা পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, সংখ্যালঘুদের পাহারা দিচ্ছে। এবার সংখ্যালঘুদের মানে যে গুজবটা ছড়ায় ফেসবুকে, যে সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে চলে দিচ্ছে, অন্যান্য দেখা যাচ্ছে পাশে আমাদের ভারত, সেখানেও মিডিয়াতে অনেক ফলো করে আসতেছে। আসলে সংখ্যালঘুদের উদ্দেশ্যে কি বলবেন? আমি প্রথমত বলি, সংখ্যালঘুদের উপরে এই জাতীয় সাম্প্রদায়িক নির্যাতন, হামলা, মানে কখনো মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, এটা আগেও ছিল, গত 15 বছরও ছিল, বেশি ছিল। কিন্তু মানে আওয়ামী লীগ আমলে বেশি ছিল, কিন্তু সেটা প্রকাশ্যভাবে পায়নি, মানে মুশকিল হয়ে তাই। এখন এটা বিএনপির আমল না, কিন্তু এটা কিন্তু যে বিএনপির আমল না। এখন এই যে মানে যে পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হওয়ার পরে যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে দুইটা দিক আছে। একটা দিক হলো যে এই যে আমি বলছিলাম যে 15 বছরের 16 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, যে দুঃখ জনগণের মধ্যে যেটা চেপে বসেছিল, মানে পাথর চাপা ছিল, পাথরটা সরে গেল। এখন তো ধাড়ি মারে ওঠার মতো, তাই না? বুকের উপর পাথর দিয়ে আমার শোয়া রাখছিল, এখন পাথরটা সরে গেছে, এখন নিয়ে এটা এটা মানে বিপ্লবের পরে যেমন লেনিন বলেছিল এক জায়গায় যে রেভলিউশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দি মাসেস। বিপ্লব হচ্ছে জনতার উৎসব। তো উৎসবের মাঝে পড়ে কিছু কিছু ঘটনা ঘটছে, 1-2 দিন 3 দিন ঘটছে ইত্যাদি। কিন্তু এর সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমাদের পার্টির হাইকমান্ড, মানে বেগম খালেদা জিয়া জেল থেকে বেরিয়েই, এবং পার্টির হাইকমান্ড বর্তমানে ওই যে পার্টি হাইকমান্ড তারেক রহমান সাহেব, যে আমাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বারবার মানে পার্টিকে নির্দেশ দিয়েছেন
বিভিন্ন অঞ্চলে আমরা সমস্ত জায়গায় আমরা সেখানে ব্রিগেড মানে তৈরি করে দিছি, যে পার্টি কর্মী ব্রিগেড, শান্তি কমিটি, তারা পাড়ায় পাড়ায় যে বিভিন্ন জায়গায়, মাগুরাতেও তাই হচ্ছে। মাগুরাতে যেমন আমার ছোট ছেলে মিথুন রায়চৌধুরী, সেই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে ওখানেই আছে। এই ঘটনার আগের থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় দিন রাত্রি ছুটে বেড়াচ্ছে, যে সেই সব জায়গায় করে। আমাদের মানে মনোহর হোসেন খান, সে ওখানে 2বার গেছে। আমাদের মানে যারা দলের অন্য অন্য নেতৃবৃন্দ আছে, জেলা কমিটি অমুক, তারা ওইভাবে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। এটা কিছু কিছু জায়গা টুকটাক বিশৃঙ্খলা থাকলেও মোটামুটি এটা 95% অথবা 99% এটা কাম ডাউন করেছে। এবং আরেকটা আসছে যে ব্যাপার, যে এই যে যারা এগুলো করতেছে, তারা বিএনপি নামধারী কিছু কিছু লোক আছে এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে গেছে। তারা বিএনপি করে না, এর আগে এক সময় তো বিএনপি করতো, পরে আবার আওয়ামী লীগ হয়ে গেছিল, পরে আবার এইটা। এগুলো আমরা তালিকা প্রস্তুত করতেছি, এরা তো জীবনে বিএনপি করতে পারবে না, আমাদের দল থেকে সেটা আমরা সে ব্যবস্থা নেব এবং এদেরকে আমরাই আইনি হাতে তুলে দেবো। এখনই বলা হয়েছে, তারেক রহমান উনি আজ 3 দিন ধরে কথাটা বলছেন যে যারা এটা করবে তাদেরকে আইনি হাতে সোপর্দ করে দেবো। অতএব আমরা সংখ্যালঘু ভাইদেরকে বলতে চাই, আমি নিজেও সংখ্যালঘুদের গায়ে একটা টোকা পড়লে আমারও গায়ে লাগে। অতএব আমরা মানে স্বাধীন দেশের মানুষ, এখানে ম্যাডাম যে কথা বলছে বেগম খালেদা জিয়া, এখানে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার, সবাই যার যার ধর্ম পালন করবে। হ্যাঁ, মানে লাইফ, রাইট টু লাইফ, রাইট টু পারফরমেন্স অফ রিলিজিয়ান, রাইট টু মানে ভোট, এটা অল সিটিজেন্স আর ইকুয়াল বিফল ল, এটা আমাদের সংবিধানের কথা, সমস্ত নাগরিক সমান। অতএব সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবার প্রতি একটা ভালোবাসার সম্প্রীতির সমাধান। রাজনীতিতে কে কারে ভোট দিল ওটা আমাদের দেখার বিষয় না, আমরা সবার সাথে আছি। আমরা গতকাল দেখলাম মাগুরা ডিসি অফিসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানে আপনার দল এবং অন্যান্য দলের সাথে ডিসিএসপির বৈঠক হয়েছে। সুশীল সমাজ সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। আমি গত 15 বছরে আমি দেখিনি যে বিরোধী দলীয় কোনো নেতাকর্মী ডিসি অফিসে আমার মনে হয় না ঢুকেছে। তো দেখে খুবই ভালো লাগলো। ডিসি সাহেব ডিসি অফিসের নাম দিয়েছে চাঁদের হাট। তো সেই চাঁদের হাটে আমরা কখনো বিরোধী দলের নেতাকর্মীদের দেখিনি। তো কালকে দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছে চাঁদের হাট পূর্ণ হলো। সেটা যাই হোক, কিন্তু যে বিষয়টা আমরা জানতে চাই যে এই যে মাগুরাতে ডক্টর সি বীরেন শিকদার, তারপর সাইফুজ্জামান শিখরের বাড়ি, সাকিব আল হাসানের বাড়ি, তারপরে জাসদ জাহিদ তার বাড়িতে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে বলি যে এটা মানে সাডেন প্রভোকেশন একটা কথা চাই, অর্থাৎ একটা মানে যে বিপুল বিজয় অর্জন করেছে এই আন্দোলনকারী শক্তি, বিপুল বিজয়। এটা দীর্ঘদিন যাবৎ যারা মনে করছে যে জনগণের উপরে যারা অন্যায় করছে, অত্যাচার করছে, মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে, ই করছে, এর থেকে আমরা এখন মুক্ত হয়েছি। তখন কিন্তু এটা সাধারণ মানুষ, এটা কোনো দলীয় না, সাধারণ মানুষ বিভিন্নভাবে তারা কিছু মানে টুকটাক ঘটনা ঘটাইছে। কিন্তু এখানে এই দায়িত্বটা আমরা এই জন্যই মনে করি যে এই আন্দোলনের সাথে আমরা ছিলাম, আমরা 15 বছর যাবৎ আন্দোলন করছি, সংগ্রাম করছি, লড়াই করছি একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ দেশ তৈরি করার জন্য। অতএব এখন আমাদের দায়িত্ব সেই জন্যে যে আমরা এই ট্রানজিশনাল যে পিরিয়ডটা, এটা থেমে যাবে। আজকে সরকার গঠন কালকে থেমে যাবে। এই ট্রানজিশনাল পিরিয়ডটা আমরা করতে চাই। অতএব এই ব্যাপারে আমাদের আজকে ওখানে কোনো সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে ওই যে পার্লামেন্ট, দ্য হাইয়েস্ট অথরিটি অফ দি নেশন, এই পার্লামেন্টের ভিতর যে হইতে না হইতে যা কারা করছে এই দেশের সাধারণ মানুষ, এই পার্লামেন্ট তাদেরই, আবার তারাই সেখানে ভাঙছে। হ্যাঁ, ওই যে রবীন্দ্রনাথের একটা আছে, ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি কর। কাল বৈশাখী ঝড়ে সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ বলছে ওর মাঝে নতুন মানে সম্ভাবনা সূর্য উঠছে, তোরা জয়ধ্বনি কর। এই ভাঙার মাঝে নতুন গড়ে উঠতেছে। অতএব আজকে এই পার্লামেন্ট হবে জনতার পার্লামেন্ট, জনতার পার্লামেন্ট। সেখানে ওই বিশাল সাজগোজের দরকার হবে না,
জনতার পার্লামেন্ট যদি উপরে খড়ের তলার ছাউনি দিয়ে এখানে বেঞ্চ পেতে পেতে যদি জনগণের প্রতিনিধিরা আসে, দ্যাট উড বি দা মানে পিপলস পার্লামেন্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, অতএব এইটা হবে। আমি শেষ প্রশ্ন করতে চাই, এই যে বাংলাদেশের যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন, প্রথিতযশা সাংবাদিক, জাতীয় সাংবাদিকবৃন্দ রয়েছেন, সেখানে আমরা দেখেছি দলবাজি। আপনার সরকারের সময়ও দেখেছি এবং এই সরকারের সময়ও দেখেছি। এই সরকারের সময় একটু বেশি হয়েছে এবং এক একজন আরেকজনকে এনে ধরে বসাই দিয়েছে, কোনো হিসাব নাই। যার যখন মন চেয়েছে নমিনেশন দিয়েছে, যে সাংবাদিককে হয়তো সুবিধা দিয়েছে, কিছু সুবিধা নিয়েছে, ওইভাবেই চলছে। আমরা দেখলাম প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে, আপনি জানেন যে শব্দটা যে সাংবাদিক প্রশ্ন করেছিল তার উত্তরে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী, পালায়ন প্রধানমন্ত্রী রাজাকার শব্দটা উচ্চারণ করেছিল। দেখেন, সেই রাজাকার শব্দ থেকেই আজকে তার পতন হয়ে গেল। আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি এবং আমাদের মাগুরাতেও দেখা যাচ্ছে অনেক সাংবাদিকরা ভয়ে অনেক সময় আপনাদের কোনো নিউজ করতে পারেনি, দু একজন মুসলিমের দু একজন ছাড়া করতে পারেনি। এই সাংবাদিকদের উদ্দেশ্যে মানে আমরা আগামীতে আপনারা হয়তো ক্ষমতায় আসবেন, আমরা যাতে বাধাগ্রস্ত না হই। সাংবাদিকরা কিন্তু এই গণতন্ত্রের একটি প্লাগ। আমাদের উদ্দেশ্যে আপনাদের কি মেসেজ আছে? আর কোন দলকানা সাংবাদিক আপনারা প্রশ্রয় দেবেন? দলকানা না, আমি বলি দলকানা না। এটা হলো মানে প্রথমত হলো যে মিডিয়াতে যারা চাকরি করে তারাই সাংবাদিক নাকি? সাংবাদিকরা মানে কি সংবাদপত্রের সাথে বা সংবাদ সংস্থার সাথে বা সংবাদ ইলেকট্রনিক মিডিয়া হোক মানে প্রিন্টিং মিডিয়া হোক, এর সাথে যারা মানে যুক্ত হয়ে তারা সাংবাদিকতা করে এবং তার মাঝে তার জীবিকা নির্বাহ করে, সে এটারও সাংবাদিক। তো এখন বাংলাদেশে এই অবস্থাটা তৈরি হওয়ার কারণটা হলো এই যে প্রথমত যে এই যে মিডিয়াগুলো সব হচ্ছে লুটেরা, দুর্নীতিবাজ, ওই স্মাগলার অথবা ভূমিদস্যু, ব্যাংক ডাকাত, মানে ম্যাক্সিমাম হলো তারা হলো মালিক ম্যাক্সিমাম। এবং তারা তাদের যেমন তারা একটা সন্ত্রাসী বাহিনী পোষে পরের জমি দখল করার জন্য, যেখানে যাতে বাধা না হয়। আবার তারা একটা পত্রিকা রাখে যাতে করে পত্রিকা দেখলে পরে অন্য সবাই পারে। আবার তারা সেইভাবে সরকারের সাথে লাইন থাকে, দুর্নীতি করে। এদের যখন অনৈতিক সাহায্য করতে থাকে তখন কিন্তু সুবিধা শিকারী, ক্ষমতা লোভী মানে পাচারটা কিন্তু সাংবাদিক, তারা এদের চরণ চুম্বন করে চলে, এদের মাঝে তারা করে। এই কারণে সাংবাদিকদের একটা অংশ এভাবে একেবারেই দালাল সাংবাদিকে পরিণত হয়েছে। দালাল বুদ্ধিজীবীদের মধ্যে একটা অংশ, তাই দালাল বুদ্ধিজীবী, দালাল সাংবাদিক, এরা এই জাতির মানে অত্যন্ত কলঙ্কজনক। এইসব সাংবাদিক মানে ইতিহাসে তাদের নাম লেখা হবে না। আর একটা আছে মানে এই সময়ের মাঝেও কিছু কিছু লোক তারা স্বাধীনভাবে মাথা উঁচু করে তারা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্টিং মিডিয়া হোক, তারা সত্য কথা বলে যাচ্ছে। ফেসবুকে হোক, ফেসবুকে হোক, ওই যে ইউটিউবে হোক, তারা তাদের কথা বলে যাচ্ছে। এরা মানে প্রকৃত মানে সাংবাদিক। আগে এই সাংবাদিকদের একটা ইতিহাস ছিল। আমরা দেখেছি ফয়েজ আহমেদ, নির্মল সেন, গিয়াস কামাল চৌধুরী, আহমেদ হুমায়ুন, সানাউল্লাহ নুরি, কামাল লোহানি, এই সমস্ত যা ছিল। তখন আবেদ খানও ছিল ভালো। এখন আবেদ খান ওই যে মানে আবার ওই লাইনে চলে গেছে, চরণ চুম্বনের লাইনে চলে গেছে। এই তখন কিন্তু প্রেস ক্লাব ছিল ইউনিফাইড এবং প্রেস ক্লাব একটা ভূমিকা ছিল সাংঘাতিকভাবে। তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা যে কোনো কলেজেরই একটা সময়ের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে যে লুটেরা অর্থনীতি যখন দেশ শাসন করে, যখন জাতীয় পুঁজি মানে বিকাশ ঘটে না বা জাতীয় পুঁজি ধ্বংস হয়ে যায়, জাতীয় পুঁজি গড়ে ওঠে শিল্প কলকারখানা মানে কৃষি শিল্পের মাঝ দিয়ে, এগুলো যখন ধ্বংস হয় তখন কিন্তু স্মাগলিং, তারপরে ওই মানে মানব পাচার, নারী পাচার, শিশু পাচার, সিন্ডিকেট গড়ে তোলা, ভূমিদস্যু, ব্যাংক ডাকাত, এরা হচ্ছে এই দেশের অর্থনীতিকে কন্ট্রোল করতেছে। অর্থনীতি এই বেঁচে বেড়াচ্ছে লুটের অর্থনীতি, এখানে কিন্তু জাতীয় অর্থনীতি নাই। ঠিক তখনই এই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মানে অর্থনীতি নির্ধারণ করার সময় কিভাবে যাবে,
সমাজটা কিভাবে যাবে। ধন্যবাদ। আপনি মাগুরাবাসীর উদ্দেশ্যে তথা দেশবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য আমি ছোট করে, আমি এবং এই আমি সরকার যে আমি গঠন হলো। আমি মাগুরাবাসী দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই সরকারের পতন পতন ছিল অনিবার্য। এটা যেমন 15 বছর লড়াই সংগ্রাম করার পরেও মানে আমরা তার পতন ঘটাতে পারি নাই। ছাত্র আন্দোলন, হঠাৎ করে ছাত্র জনতার মানে অভ্যুত্থানের মাঝ দিয়ে পতন হলো। ব্যাপারটা এভাবেও দেখলে হবে না, এটা ঘটনা যে এভাবেই। এই ব্যাপারটা হলো যে এখানে এটাকে রিলেট করে দেখতে হবে। ওই যে তোমাকে বধিছে যে গোকুলে বাড়িছে সে, এটা হচ্ছে কংস রাজা, কংস একটা অত্যাচারী কংস রাজা। সে যখন সমস্ত অত্যাচারে তার ইয়ে হয়ে গেছিল, সমস্ত মথুরা নগর, এটা সত্য ঘটনা, তখন শ্রীকৃষ্ণের জন্ম হলো। শ্রীকৃষ্ণ তখন কিন্তু মানে শিশু বালক, সেই সেই শ্রীকৃষ্ণ তখন কংসকে বধ করলো। কিন্তু তার আগের থেকেই কিন্তু মানুষ কংসের মানে পতন চাচ্ছিল, বিয়ে চাচ্ছিল। অতএব এই দেশের মানুষ তারা মানে অসীম মানে যুদ্ধ করেছে, অসীম সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, বিপুল আত্মত্যাগ করেছে। তারা এই যে এখানে এখানে 18 সালের নির্বাচনে, কোন নির্বাচনে, সরি কি বলে যে 2024-এর নির্বাচন, 7 জানুয়ারি নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যায়নি। 95% লোক ভোট বর্জন করেছে। 14 সালের নির্বাচনে কুকুর বিড়াল ছাড়া মানে ভোট কেন্দ্রে 2-1% লোক গেছে। অতএব এই মানুষের মানে ইয়ের কোনো অভাব নাই। এইটাই হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো, এই স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করলো। আগুনের মতো জ্বলে উঠলো মানুষ, সারা দেশের সর্বস্তরের মানুষ। ও মানুষ আগেও জ্বলার অবস্থায় ছিল, কিন্তু তখন কিন্তু সেভাবে সিচুয়েশনটা হয় নাই। এইবার এই সিচুয়েশন তৈরি হয়েছে। তাই আমি বলতে চাই যে এই পরিবর্তনের পরে আমি মাগুরাবাসী দেশবাসীর সম্পর্কে বলতে চাই, কিছু কিছু ঘটনা ঘটছে যেটা প্রচার করা হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই ঘটনা কিন্তু এটা নতুন না, বাংলাদেশে আরো ঘটছে। আমি সে অতীত নিয়েও কথা বলতে চাই না। এই ঘটনাগুলো মানে ইয়ে করতে হবে, থামাতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের এলাকাও সেটা চলছে। সবসময় আমরা আমরা টিম গঠন করে দিছি, ব্রিগেড গঠন করে দিছি, সেখানে পাড়ায় পাড়ায় মানে ই করা হচ্ছে যাতে এটা না হয়। এবং কারা এটা করছে আমরা তাদের তালিকা তৈরি করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এগুলো সমস্ত কিছুই আমরা করব। এবং গোটা দেশের জন্য আমার এই কথা যে দেশবাসী সবাই, এবং তারপরে আমরা প্রয়োজন হলে আমাদেরকে জানালে আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশ আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, হ্যাঁ, যে আমি মানে আমরা সেখানে যাব, মানে এই সংখ্যালঘু হোক, এটা এটা অতএব এখানেও কোনো ব্যাপার না। অল্প কয়েকদিনের মধ্যেই মানে নতুন যে সরকারের দায়িত্বে আসছে যারা, এই যে দায়িত্ব নিলেন যারা, তারা নিশ্চয়ই নিলেন যারা, এরা অত্যন্ত দায়িত্বশীল। এই মানে এরা প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী, বাঙালি জাতির গর্ব, যদিও তাকে অনেকভাবে অপমান করা হয়েছে, সেই ইউনূস সাহেব দায়িত্ব নিচ্ছেন এই অর্থনীতির শূন্য দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো। এটা উনি পারবে এটাকে ফর্মে নিয়ে আসতে, ওনার স্বল্পতম সময়ের মধ্যে, এবং উনি পারবেন যে এই দেশের সামনে একটা নতুন সম্ভাবনার নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করে দিয়ে যেতে, এটা অল্প সময়ের মধ্যে পারবে। ধন্যবাদ। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে আপনার সাথে। এসএইচ মিডিয়া মাগুরা টক অনুষ্ঠান অনেকদিন ধরেই আমি করছি আপনাদের সাথে, চেষ্টা করেছি যে দুঃসময়েও কথা বলার জন্য। আপনারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়ের সাক্ষাৎকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।